সেই সময় শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে আমার আলাপ হয়। আমি শুভশ্রীকে না স্কেচ করে করে দেখাতাম যে দিদি তুমি এরকম কিন্তু করতে পারো, আমাকে এরকম করলে খুব ভালো লাগবে। যারা খুব বড় স্টার, মানে খুবই বড় স্টার, যাদের ট্যান্ট্রাম করার কথা তারা কিন্তু কখনো ট্যান্ট্রাম করেনি। বোম্বাদা, ঋতুদি, রচনাদি, ইন্দ্রাণীদি, 2000 years later. আরো অনেকে অনেকে অনেকে। রুদ্রদার ফেভারিট শুভশ্রী মোর দ্যান দেবচন্দ্রিমা? এটা কোনো কথা হলো? ইয়েস অর নো? ধুতি শুভশ্রী। হাবুডুবু খাই দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে। তো আমি কিন্তু খুব একটা এমন নয় যে আমার বাবা কোটিপতি, লাখ লাখ টাকা পাঠিয়ে দিয়েছে নিয়ে আমি সবাইকে জামা কাপড় পরাচ্ছি এই করছি, এরকম একদমই নয়। আমি খুবই সাধারণ পরিবারের একটা ছেলে। আমার জীবনের প্রথম ড্রেসটা বানিয়েছিলাম আমি আর আমার দিদির পকেট মানি টাকা সেভ করে। তুমি বিকির সাথে পেইড ওয়ার্ক কম বা বার্টার ওয়ার্ক বেশি করো, বার্টার নন পেইড ওয়ার্ক, সো ইজ ইট ট্রু? না, এটা ও পাবলিক ফিগার, আমরা আপলোড করতেই পারি না, করতে পারো না। ওটা আমরা ইনভেস্ট করে করেছি সমস্ত কিছু। 1500 টাকা 2000 টাকার এই জামদানিগুলো কিন্তু রিয়েল জামদানি হয় না, আসল জামদানির প্রচুর দাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্রদা, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা মেয়েরা সাজতে কিন্তু ভীষণ ভালোবাসি, শুধু মেয়েরা না ছেলেরাও সাজতে ভীষণ ভালোবাসে। আর এখন যবে থেকে সোশ্যাল মিডিয়া এসে তবে থেকে একটা ট্রেন্ড চলছে, হ্যাঁ একটা ড্রেস পরলে পরে সেটার ফটো আপলোড করে দিই আর পরের বার পরতে ইচ্ছে করে না, কিন্তু পরলেও সেটাকে একটু আলাদা স্টাইলে, এবং সেটা করতে যারা আমাদের প্রচুর হেল্প করে, দ্য স্টাইলিস্ট, দ্য ডিজাইনার, এবং তাদের সাথে এই ফ্যাশন সম্পর্কে আমরা আরও বেশি জানতে চাই, ইজন্ট ইট? যে কী করলে ভালো লাগবে। আজকে এই শাড়িটা যদি আমি বাঙালি স্টাইলে পরি, পরের বার ওই শাড়িটাকে আমি কীভাবে পরতে পারবো। তো আজকে মনে হলো আমাদের এপিসোডটা আরেকটু ইন্টারেস্টিং করা হোক ফর দি গার্লস অ্যান্ড দি বয়েজ যারা ফ্যাশনকে ভালোবাসে। তো উই হ্যাভ আর ভেরি রেনাউন্ড অ্যান্ড ভেরি স্মার্ট নানা দাদা অ্যান্ড মিস্টার রুদ্র সাহা। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো, খুব ভালো। আর তোমায় দেখে আজকে এখানে স্টোরি উইথ চাহানার এপিসোডে আরো বেশি ভালো হয়ে গেছি, কারণ আজকে আমি অনেক কিছু জানতে পারবো স্টাইলিং এর বিষয়ে। তুমি স্টাইলিং এর বিষয়ে জানার জন্য আমাকে বললে? অফকোর্স, তোমার থেকে যদি না জানি তাহলে পরে তো লাভ নেই, কারণ আজকে যতজনকে তুমি স্টাইল করেছো তাদেরকে আমরা দেখে আসছি আর তাদের ওয়ান্ডারফুল লাগে সেখানে, সেই আউটফিটগুলোতে, সেই ফটোশ্যুটগুলোতে, ইট ইজ ওয়ান্ডারফুল। তো সবার প্রথমে রুদ্রদা, এই যে ফ্যাশন ডিজাইনার বা স্টাইলিশ, প্রথমে তো তুমি দুটোর মধ্যে পার্থক্যটা বলবে যে ফ্যাশন ডিজাইনার আর স্টাইলিশের মধ্যে কি পার্থক্য আছে? দেখো, ডিজাইনার হচ্ছে যে যিনি মানে প্রত্যেকটা ড্রেস বা শাড়ি যে ডিজাইন করছে। আচ্ছা, কোন একটা ধরো তুমি যে ড্রেসটা পরে আছো, এটা কেউ একজন তো ডিজাইন করেছে ডেফিনেটলি, তো এটা ডিজাইনারের কাজ, সেটা ডিজাইন করছে। আর একজন স্টাইলিস্ট, সেটা তুমি কিভাবে পরছো, কোথায় পরছো, তুমি এর সাথে কীরকম হেয়ার করছো, কীরকম জুয়েলারি পরছো, এই ড্রেসটার উপর তুমি কোনো স্কার্ট পরতে পারো, বা এটা আমার কাছে এলে আমি হয়তো অন্যরকমভাবেই পরাবো, তুমি যেমন জাস্ট ডিরেক্ট ড্রেসটা পরে নিয়েছো, বাট এটাকে হয়তো আমরা অনেক রকম করে পরাতে পারতাম। তো স্টাইলিস্টের কাজ হচ্ছে ডিজাইনের পিসটাকে নিয়ে আরো গুছিয়ে তার মতো করে প্রেজেন্ট করা, আরো কিছু সেটার ভেতরে ইনক্লুড করে। সব সময় যে অ্যাড করব তাও। তো রুদ্র সাহাকে আমরা কি অ্যাজ আ ডিজাইনার হিসেবে নেব কি স্টাইলিশ হিসেবে নেব? স্টাইলিশ হিসেবে নেব, তাই তো? একদমই। তাহলে এই স্টাইলিশের হওয়ার জার্নিটা কি করে শুরু হলো, কি করে করলে? দেখো, আমার বাড়ি তো কৃষ্ণনগর। এবার কৃষ্ণনগরে যখন আমি থাকতাম, তো আমি প্রচুর বাংলা সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা দেখতাম। আর সবসময় না এই বাংলা সিনেমার গান বা হিন্দি সিনেমার গানগুলো আমার খুব মনে ধরতো। আমার মনে হতো যাচ্ছে এটা এত সুন্দর করে রেডি হচ্ছে, মানে এই যে মানে আমি ভালোবাসতাম ঠিক, বাট তখন বুঝতে পারতাম না যে এটা জিনিসটা অ্যাকচুয়ালি কী, মানে কী আমাকে আকর্ষণ করছে। যখন একটু একটু বড় হওয়া শুরু করলাম, ক্লাস 9, সেই সময় থেকে আমি বুঝতে পারলাম যে আমার জামা কাপড়ের প্রতি খুব ভালোবাসা, ভালো লাগা তৈরি হচ্ছে। তো সেই সময় শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে আমার আলাপ হয়, ঠিক আছে? আমার শুভশ্রী গাঙ্গুলি, এটা কতদিনের কথা, কবে, কোন বছর? এটা অনেকদিন হয়ে গেল। তারপরে শুভশ্রীর সাথে আমার আলাপ হয় 2013-তে, ঠিক আছে? তখন তো সে অলরেডি এস্টাবলিশ হিরোইন, সুপারস্টার তখন শুভশ্রী, মানে একদম ওর ক্যারিয়ারের পিকে আছে ও তখন। বস, খোকা 420। তাহলে তোমার প্রথম কাজ শুভশ্রী গাঙ্গুলির সাথে, মানে কমার্শিয়াল হিরোইন ফার্স্ট শুভশ্রী গাঙ্গুলি। ওয়াও। মানে কোনো মডেল বা কোনো কারোর সাথে, মানে আমার পার্সোনাল কোনো শ্যুটও হয়নি তখন।
তো ফার্স্ট আমার আউটফিটটা ট্রাই করে শুভশ্রী গাঙ্গুলি। আর তুমি কি করে তার কন্ট্যাক্ট পেলে বা কি করে গেল তুমি? দেখো আমি শুভশ্রীর ফ্যান ক্লাবের আমি একজন মেম্বার ছিলাম। তখন একটা ফ্যান ক্লাব বলে বিভিন্ন মানে সমস্ত স্টারদের একটা করে ফ্যান ক্লাব থাকতো, সবাই ফ্যান মিট করতে গেছে, বাট আমি তো জানি আমি কি করতে গেছি। আমি খুব ফোকাসড আমার বিষয় নিয়ে, আমাকে কখন কি করতে হবে আর সেটার জন্য কিভাবে পৌঁছতে হবে, তো আমি ঠিক একটা রাস্তা বার করে নিই। তো আমি শুভশ্রীকে না স্কেচ করে করে দেখাতাম যে দিদি তুমি এরকম কিন্তু পড়তে পারো, আমাকে এরকম পড়লে খুব ভালো লাগবে। তখন আমাকে শুভশ্রী বলেছিল যে ছবিগুলো দিয়ে আমি কি করব, তুমি বানাও এটাকে, এটা বানালে তুমি এক্সিকিউট করো, তারপর তো বুঝতে পারবো কি হচ্ছে। দেন আমি ওটা এক্সিকিউট করার পেছনে ছুটতে থাকলাম। তো বাট এক্সিকিউট করার পরে প্রথম জামাটা কিন্তু শুভশ্রী পরেনি, পড়েছিল তনুশ্রী চক্রবর্তী। আচ্ছা, মানে কমার্শিয়াল হিরোইন ফার্স্ট শুভশ্রী পড়েছে, বাট প্রথম যে জামাটা যখন শুভশ্রীর জন্য বানানো হয়ে গেছে, এবার কি হয়েছে, শুভশ্রী আমাকে মাথায় ঢুকিয়ে দিয়েছে বানাতে হবে এই ব্যাপারটা। আমি আমার মতো বানানোর ওই প্রসেসে চলে গেছি। আমি শিখছি বিভিন্ন জায়গা থেকে, মানে কোনো স্কুল কলেজে ডেফিনেটলি নয়, জীবন থেকে। তো যখন একটা ড্রেস বানাই আর নর্মালি আমি তনুশ্রী চক্রবর্তীর সাথে আমার সেই সময় আলাপ হয়েছিল, তো ওনাকে আমি কয়েকটা ছবি পাঠিয়েছিলাম আর উনি সঙ্গে সঙ্গে রেসপন্স করে হ্যাঁ পাঠিয়ে দাও। উনি পাঠিয়ে একটা জি বাংলার একটা শোয়ে পড়ে, এরকমই একটা কোনো চ্যাট শোয়ে পড়েছিল। তো ওটা থেকে আমার জার্নি স্টার্ট হয়ে গেছে টাচ উড, তারপরে কখনো আমাকে থামতে হয়নি। বাহ, তার মানে তোমার কেরিয়ারের একদম শুরুর দিকেই সুপারস্টার এর সাথে কাজ শুরু হয়েছে, তাই না? একদম, আর তারপর তো আর তোমার পেছনে ঘুরে দেখতে হয়নি। তো এখনো পর্যন্ত তোমার এই ক্যারিয়ারে তুমি কতজনের সাথে কাজ করেছো, আমাদেরকে একটু নামগুলো উল্লেখ করে বলো। দেখো আমি তো ওরকম করে কখনো গুনিনি, বাট বোম্বাদা, ঋতুদি, রচনাদি, ইন্দ্রাণীদি, শুভশ্রী, শ্রাবন্তী, নুসরত জাহান, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, তনুশ্রী চক্রবর্তী, দেবচন্দ্রিমা, অদ্রিজা, আরো অনেকে 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 তার মানে অনেকে এখন কন্টিনিউ তোমার ভীষণ ভালো কাজ হচ্ছে। আর এরকমই কাজ করতে থাকো, খুব স্বাভাবিক কথা। এখানে একটা বড় প্রশ্ন যেটা আসে, এই কলকাতায় টলিউড ইন্ডাস্ট্রিটা, এবার আমরা সব থেকে এটা শুনি যে বাইরে থেকে আসা, বিকজ তুমি ইন্ডাস্ট্রি থেকে বিলং করো না, একদমই নয়, তাই তো? তুমি বাইরে থেকে বিলং করো, তো সেখানে দাঁড়িয়ে অলরেডি ইন হাউস ডিজাইনাররা রয়েছে, তারা স্টাইলিস্টরা রয়েছে, তো সেখানে তুমি ঢুকলে বা তাদের সাথে কাজ করলে কোনো অবজেকশন হয়নি, কারো কোনো সমস্যা হয়নি, তোমায় কোনো কিছু ফেস করতে হয়নি? না, তাহলে তোমাকে পুরো গল্পটা গুছিয়ে বলি, অনেকের সুবিধে হবে যারা তোমরা চাইছো যে নিজের প্রফেশন, মানে তুমি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো আর ভয় পাচ্ছ যে বাইরে থেকে আসছি বলে কাজ করতে পারবো না, তো তাদের হয়তো এই গল্পটা শুনলে অনেক বেশি হেল্প হবে। তো আমি কিন্তু খুব একটা এমন নয় যে আমার বাবা কোটিপতি, লাখ লাখ টাকা পাঠিয়ে দিয়েছে নিয়ে আমি সবাইকে জামা কাপড় পরাচ্ছি এই করছি, এরকম একদমই নয়। আমি খুবই সাধারণ পরিবারের একটা ছেলে। আমার মা আর দিদি ভীষণ সাপোর্টিভ। আমার জীবনের প্রথম ড্রেসটা বানিয়েছিলাম আমি আর আমার দিদির পকেট মানি টাকা সেভ করে, ঠিক আছে? ওটা সেটা কত টাকা ছিল? খুবই কম, মানে আমার মনে আছে কত হবে আমাদের 3,000 টাকা। 3,000 টাকা? হ্যাঁ, বাট ওটা আমরা অনেক কষ্ট করে জমিয়েছিলাম আর মানে ম্যাক্সিমামটা আমার দিদি আমাকে দিয়েছিল। সেটা কি 2013 এর আগে? হ্যাঁ, 2013 তাহলে কিন্তু 3,000 টাকাটা খুব তখন কম ছিল না? হ্যাঁ, আমরা বাট আমাদের জামাটা বানাতে 3,000 টাকা লাগেনি তখন। আচ্ছা, কারণ আমার মনে আছে আমি টাকা নিয়ে গেছিলাম, আমি বড় বাজার গেছিলাম, একটা ছেলে যে কৃষ্ণনগর থেকে কখনো বেরোয়নি, প্রথমবার ট্রেনে করে চলে এসে বাসে বাসে করে বড় বাজার ঘুরছে। বিভিন্ন রকম কাপড় টাপড় দেখে নিয়ে টিয়ে চলে গেছি। আর ওখানকার যে নর্মাল কারিগররা হয়, মানে যারা ডিজাইনার ড্রেস সম্বন্ধে খুব একটা অবগত নয়, তারা নর্মাল জাস্ট ব্লাউজটা বানাতে পারে, তাদেরকে বসিয়ে মাথার উপর এটা এটা করতে হবে। তো সেই ড্রেসটা বানাতে আমার 7 থেকে 800 টাকা লেগেছিল সেই সময়, কারণ আমি বুঝতে পারিনি কি কিনতে হবে। আমি খুবই কমা কাপড় টাপড় কিনে নিয়ে চলে এসেছিলাম। আর আমার সেই শ্যুটের মডেলও ছিল আমার দিদি। তো আমার দিদি না থাকলে আমি কিছু করতে পারতাম না, মানে আমার দিদি একদম পিলারের মতো দাঁড়িয়ে আছে সবসময় আমার পাশে। হ্যাঁ, তো গেল, তো বুঝতে পারছো তাহলে কি, যে কোনো আইডিয়াই নেই, কিচ্ছু নেই। তো তারপরে যখন আমি নিজের জীবন থেকে শিখতে শিখতে যখন একটু একটু ড্রেস বানানো শুরু করছি, তখন কিন্তু এই প্রত্যেকটা হিরোইন, মানে তনুশ্রী চক্রবর্তী যেমন প্রথমবার বিশ্বাস করে পড়েছে, মানে এটা কিন্তু অনেক বড় কথা। মানে সে তখন কলকাতার টপ ডিজাইনারদের সঙ্গে কাজ করছে, তার স্টাইলিস্টরা বন্ধু, তার সত্ত্বে কিন্তু সেই সুযোগ দেওয়ার আগে আমাকে একবারও ভাবেনি। সে আমাকে সুযোগ দিয়েছে। শুভশ্রী এক্সট্রিম হেল্প করেছে, শ্রাবন্তী, সোহিনী সরকার, মানে আমার কখনো মনেই হয়নি আমি বাইরের।
না আমার ডে ওয়ান থেকে এরা খুব বন্ধুর মতো ট্রিট করেছে। মানে আমার মানে মানে কোনো এমন হিরোইন নেই, আমার জাস্ট গিয়ে মনে হচ্ছে বাবা আমি বাইরে থেকে এসে গেছি কী হবে। যেমন আমি শ্রাবন্তীর শো দেখতে গেছি, তো সেখান থেকে যখন শ্রাবন্তীর সঙ্গে আমার প্রথমবার দেখা করতে গেলাম আমার বাড়িতে, আমার মনে হচ্ছে আমি কত বছর ধরে হয়তো চিনি। মানে এই যে শ্রাবন্তী চ্যাটার্জি, মানে এই এত হিট হিট গান, এত মানুষ ভিড় করছে, মানে সেই সত্যি কি মানুষটা খুব তুমি simple। যতটা ইজিলি বলছো এতটা ইজি কাজটা পাওয়া? মানে আমার জন্য এইটা হয়তো ভগবান আমার জন্য এই পথটা খুব ইজি করে রেখেছিল, আমার জন্য ইজি ছিল। মানে এই যে মানে কাজ পাওয়াটা খুব ইজি ছিল, বাট এই যে কাজ শেখাটা আমার কাছে খুব টাফ ছিল। যেহেতু আমি কোনো ফ্যাশন কলেজ যাইনি, আমি জাস্ট নর্মালি শখ থেকে, যেমন আমি যখন ঠাকুর বানাই তাদের স্টুডিওতে গিয়ে বসে থাকতাম। তারপরে আমার বাড়ি যেহেতু নদীয়াতে, আমি শান্তিপুরে বিভিন্ন জায়গাতে ঘুরেছি শাড়ি বানানো, আমি একদম একদম রুট মাটি থেকে শিখেছি। তাহলে তোমার কাছে কি মনে হয় যে যারা ট্রেনিং নিচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর, কলেজ আছে এখন, ইনস্টিটিউশন আছে, তারা বেশি ভালো কাজ করতে পারে, অর যারা লাইফে তোমার মতন করে শেখে মানে একদম প্র্যাকটিক্যাল নলেজ, তারা বেশি ভালো কাজ করতে পারে? দেখো সেটা আমি বলতে পারবো না কারা কি করে শিখবে, কারণ আমি কখনো ফ্যাশন কলেজ যাইনি, তো আমি জানি না ফ্যাশন কলেজে কীভাবে পড়ানো হয় বা কী করা হয়। ডেফিনেটলি খুবই ভালো পড়ানো হবে, বাট আমি এটাই মনে করবো ভেতর থেকে না থাকলে আমার মনে হয় না কোনো কিছু করা পসিবল হবে। যেমন আমার অ্যাসিস্ট্যান্টরা তো বিভিন্ন ফ্যাশন কলেজ থেকে আসে, তো তারা তো খুব ভালো কাজ করে, ভীষণ ট্যালেন্টেড। তো এটা মানুষের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তুমি যে এত অ্যাক্ট্রেসদের সাথে কাজ করেছো এবং সাধারণ মানুষদের অ্যাক্ট্রেসদেরকে নিয়ে একটা ফ্যাসিনেটিং ব্যাপার আছে, তারা কিরকম করে সাজে, কিরকম করে থাকে, তাদের কি হয়, তো আমরা যেটা শুনতে পাই তাদের ভীষণ ট্যান্ট্রামস হয়। তোমার কি মনে হচ্ছে এতদিন যাদের সাথে কাজ করেছো সব থেকে বেশি ট্যান্ট্রাম কার আছে? এগুলো বলিও না, এগুলো না না বলতে না না, পারবো। এটা তো বলতে হবে। দেখো আমার সঙ্গে কেউ ট্যান্ট্রাম করবে না সেটা স্বাভাবিক বিষয়, কারণ আমি তাদের বন্ধু বা তাদের কাজের মানুষ। এবার বাইরে কার সঙ্গে কেমন কি করবে আমি জানি না, আমি আজ পর্যন্ত কিন্তু এরকম কেউ ছিল না যার তোমার একটু মনে হয় যে তো আমি বলে দিচ্ছি যারা খুব বড় স্টার, মানে খুবই বড় স্টার, যাদের ট্যান্ট্রাম করার কথা তারা কিন্তু কখনো ট্যান্ট্রাম করেনি। ট্যান্ট্রাম কারা করেছে হয়তো, মানে যাদের ট্যান্ট্রাম করা উচিতই নয় তারা ট্যান্ট্রাম করেছে। আচ্ছা, মানে আমি এই ড্রেসটা এরকম ভাবে পরবো না, এই তখন তো সমস্যা হয়। মানে মডেলদেরকে নিয়ে ধরো তুমি একটা চাইছো, সে বলছে না এরকম ভালো লাগছে না, ইন্টারফারেন্স। আমি আবারও বলবো টাচ উড, কারণ আমি আমার ক্যারিয়ার এগুলো ফেস করিনি। সবাই আমাকে খুব ভালোবাসে, খুব বিশ্বাস করে। যেমন দেবচন্দ্রিমার কথা আমি বলছি, দেবচন্দ্রিমার যখন কোনো ইভেন্ট থাকে না বা কোনো কিছু, ও কখনো ড্রেস আগে দেখেনি, ও রেডি হতে এসছে, আচ্ছা এই ড্রেসটা পরছি, না এটা পরবো না, এটা ভালো না, এটা কখনো না। ও জানে রুদ্র আমাকে খুব ভালো করে সাজিয়ে দেবে, এই বিলিফটা রয়েছে, এই বিশ্বাসটা ওদের আমার প্রতি আছে। আজকে রুদ্র সাহাকে যে আমরা চিনতে পারি বা সোশ্যাল মিডিয়ায় এতটা তোমার ভিউজ যায় সমস্ত ভিডিওতে, রিসেন্টলি তুমি অনেক ড্রেসেস বানিয়েছো পুরনো দেবের গানগুলোতে, হ্যাঁ সেগুলোতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ গেছে আর খুব সুন্দর হয়েছে। Thank তো you so এটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য আউটসাইডার হিসেবে তুমি বেশি রেকগনাইজেশন পেয়েছো? ইজ ইট ট্রু? সেটা তো তোমরা বলতে পারবে, আমি কি করে না বলবো? না, একদম নয়, বিকজ তুমি তো তোমার অ্যাকাউন্টগুলো চালাও, তো তোমার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়াটা না থাকলে তুমি এতটা পপুলারিটি কিংবা লোক জানতে পারতো ফ্যাশন না, হিসেবে? সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচন্ড হেল্প করতে পারে। আমি এখনো বলবো তোমাদের প্রত্যেককে, যারা তোমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছো, সব সময় তো সুযোগ পাওয়া হয় না, বা অনেকে আমাদের ট্যালেন্ট বুঝতে পারে না একটা ছবি দেখে। তো তোমরা যেটাই করতে চাইছো, কেউ ভালো গান করতে চাইছো, কেউ ভালো ছবি আঁকছো, কেউ অ্যাক্টিং করতে চাইছো, তো তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো। মানে শুধু যে টিভিতে দেখলেই মানুষজন চিনবে তা কিন্তু নয়। মানে ফোনটা একটা টিভি একটা বাড়িতে একটাই থাকে, বাট ফোন বাড়িতে যদি 5 জনের সদস্য হয়, 5টা ফোন থাকে, তো 5 জনের ফোনে কিন্তু 5 রকম কন্টেন্ট চলছে। True. তো মানুষ কিন্তু আমাকে দেখছি স্ক্রিন ওটা একটা, মানে টিভির স্ক্রিনটাও স্ক্রিন, সিনেমার পর্দাটাও স্ক্রিন, আর ফোনের স্ক্রিনটাও স্ক্রিন। কোনোটা কিন্তু ছোট বড় নয়। আমি অনেক সময় শুনি এটাকে হেয় করছে, ওটাকে হেয় করছে, নয়। ফাইনালি সাধারণ মানুষের কাছে, মানে মানুষের কাছে পৌঁছানো উচিত। তুমি আজকে কোনো কাজ করলে সেটা আমার কাছে পৌঁছলেই আমি তোমাকে চিনতে পারবো। সেটা টিভি দেখেই চিনি বা ফোন দেখে চিনি, সেটা কিন্তু বড় কথা নয়, চেনাটা বড় কথা। রুদ্র সাহা ক্যামেরার পেছনে বেশি কাজ করে সামনের থেকে, তাই তো? একদমই তাই। তো ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা হয়নি না কোনোদিনও? কখনো নয়, কখনো নয়। কোনোদিনও না যে না, আমি নিজের ড্রেস আপ নিজে পরে নিজে একটু মডেল হই বা না, সামথিং আমি লাইক দ্যাট? নর্মাল সময়ও নিজের জামা কাপড় পরি না। আমার মনে হয় আমার জামা কাপড় আমি এফোর্ড করতে পারবো না। আচ্ছা, এটা কিন্তু খুব খুব ভালো ছিল, আমি সত্যিই পারবো না। খুব ভালো ছিল। তার মানে বুঝতে পেরেছো মানে কতটা ছড়িয়েছে? আমরা আন্দাজ করতে পারি এক একটা ড্রেস কিরকম প্রাইসে সেল হয় কিংবা যারা নেয় না। দেখো আমি যখন ডিজাইন করতাম তখন আমি কখনোই খুব একটা দামে বিক্রি করতাম না।
আর এখন তো বিভিন্ন ডিজাইনার, যেমন এখন আমি বিকির সঙ্গে কাজ করি, কলমক্রেতার সঙ্গে কাজ করি, তো ওদের জামা কাপড়ের দামও খুব একটা বেশি হয় না, বাট ওই যে ওদেরকে বিশ্বাস করে জাস্ট নিতে হবে, এটা হচ্ছে বিষয়। তুমি বিকির সাথে কাজ করো এটা অনেকেই জানে, কারণ তোমার প্রোফাইলে কোল্যাব বিকির কাছে যায়। বিকি শিলিগুড়ির ওয়ান অফ দ্য ভেরি গুড ডিজাইনার, আমার খুব পছন্দের। হ্যাঁ, কিন্তু সেখানে অনেক কমেন্টসে এবং অন্যান্য মানুষের কাছ থেকে এটা জানা গেছে, জানা যায়, এটা সত্যি কিনা এটা তুমি বলবে, ক্লিয়ার করবে, যে তুমি বিকির সাথে পেইড ওয়ার্ক কম বা বার্টার ওয়ার্ক বেশি করো, বার্টার নন পেইড ওয়ার্ক। তো ইজ ইট ট্রু? দেখো আমি তোমাকে একটা জিনিসই বলছি, কিছু সময় দেখো পেইড কোল্যাব তো ডেফিনেটলি করতেই হবে, টাকা ছাড়া তো পৃথিবীতে কিছুই চলবে না। কিন্তু তুমি যদি কখনো খুব ভালো কাজ করো খুব, তখন আমি তোমাকে এমনিই ডাকবো। তো ভিকির মধ্যে সেই কোয়ালিটি ডেফিনেটলি আছে, যে আমি মাঝে, সব থেকে বড় কথা ভিকিকে আমি মানে বলতে পারি যে আমার এইটাই লাগবে, তো ভিকি আমাকে সেটাই দেবে। তো এটাই তো একটা টাকার থেকে বড় জিনিস। তো মানে আমরা কি ধরবো, বার্টার কাজটা বেশি হয় না পেইড কোল্যাবটা বেশি হয়? সেটা তো বলা যাবে এটা কি সিক্রেট? সিক্রেট। এরকম ভাবে সিক্রেট রাখলে পরে আমরা জানবো কি করে বলো তো? না, ভিকির জামা কাপড় খুব মানে খুবই ভালো, খুব মানে আমি ভিকির সাথে টাকা পয়সা নিয়ে সম্পর্ক রাখতে তো চাই না। একদম বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার এই যে যখন ডিজাইন করো তুমি বানাও, তোমার নিজস্ব কারিগর আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, তো এই কারিগর দিয়ে কি করে একটা সিস্টেম্যাটিক ওয়েতে বানানো হয় একটু এক্সপ্লেইন করো প্লিজ। দেখো সবার প্রথমে তো মেটেরিয়াল সোর্স করতে হবে। যখন আমি বানাই, এখন খুব কম বানাই, যেমন কয়েকদিন আগে দেবচন্দ্রিমার জন্য একটা জামদানির লেহেঙ্গা বানিয়েছি, ওটা এখনো রিলিজ হয়নি, হবে। তো প্রথমে সমস্ত ফ্যাব্রিক সোর্স করতে হয়, মাস্টারজিদের গিয়ে হাতে পায়ে ধরতে হয়, প্লিজ এই সময়ের মধ্যে বানিয়ে দেবেন। মাস্টারজি কারা? মানে যারা তোমার ওটাকে কাটিং করবে, ঠিক আছে। এবার মানে সিস্টেমটা মানুষ মনে করে খুব ইজি, এটা যাবো ডিজাইনটা বুঝিয়ে দেবো, উনি করে দেবে, হয়ে যাবে। আগের দিন একটা শ্যুট ছিল, ওই ড্রেসটা আমাকে দেওয়ার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, বাট সেই ড্রেসটা আমার কাছে পৌঁছোই মানে পরের দিন ভোর 5টার সময়। মানে ওই যে 7টা বাজলো, ওই রাত হলো, রাত হওয়ার পরে যে ভোর 5টা, বৃষ্টি পড়ছে, আমি কারিগরের পাশে কি বসে আছি হাঁ করে না ঘুমিয়ে, পরের দিন 7টার সময় আমার কল টাইম সকাল। তুমি কি পুরোটা ড্রেসটা বানিয়ে নিয়ে তারপর এলে? মানে দেখো আমরা তো সিস্টেমের বাইরে গিয়ে কাজ করি না, তো ওই সিস্টেমটা বোঝাতে গিয়ে প্রত্যেকটা জামা কাপড় একটার পর একটা টেকনিক চেঞ্জ, আজকে হয়তো বললাম এই টেকনিকে কাটো, পরের দিন অন্য কিছু, তো বসে না থাকলে ওরা গন্ডগোল করে দেবে, মানে অর্ডিনারি কিছু হয়ে যাবে। তো আমি প্রেফার করি মাথার উপরে বসে থাকা, মানে আমার খুব পারফেক্ট কাজকর্ম চাই। আমার মডেলরাও জানে বা আমার যে কেউ, আমার হিরোইনরা, যে আমার খুব খুঁত আমার যতক্ষণ না পারফেক্ট কিছু হবে আমি করাতে থাকবো, এটা হচ্ছে বিষয়। রুদ্রদার ইন্সপিরেশন কে? আজকে আমাদের ভারতে, ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে অনেক বড় বড় ডিজাইনার আছে। আমার পছন্দের দুজনের নাম আমি তোমায় জাস্ট বলছি, মনীষ মালহোত্রা, সব্যসাচী মুখার্জি। আমার খুব পছন্দের। তুমি তাকে ইন্সপিরেশন মনে করো? তো সেখানে ওয়েস্ট, তোমার বেশিরভাগ ডিজাইনে দেখার কাছে একটু ইন্ডিয়ান টাচটা বেশি কম্পেয়ার টু ওয়েস্টার্ন। কেন ওয়েস্টার্নাইজেশনে কেন তুমি যাচ্ছ না বেশি? না, ছোট থেকেই আমি আমার মাকে, দিদিকে বা আমার আশপাশটা খুব মানে খুব অনেক আমি মানে ফিমেল ক্যারেক্টার দেখেছি, তো ওদেরকে সবসময় ইন্ডিয়ান পড়তে দেখেছি, আর আমাকে খুব ফ্যাসিনেট করতো, চোখে কাজল, আধা ভর্তি সিঁদুর, নথ পরা। তো আমি ভবিষ্যতে এটাকেই কন্টিনিউ করলাম। আর সব্যসাচী মুখার্জিও আমার খুব পছন্দের, আর উনিও বাঙালিয়ানা হয়তো অতটা না দেখালেও মানে খুব ইন্ডিয়ান হেরিটেজটাকে খুব ভালো করে উনি শো করে, তো ওটা আমার খুব ভালো লেগেছিল। ওনার সঙ্গে আমার দেখাও হয়েছিল, তো আমি ওনাকে বলেছিলাম যে আমি কিন্তু তোমার কাজ কপি করি, তো উনি আমাকে বলেছিল যে কপি করার প্রয়োজন নেই, নিজের মতো করে করতে। তারপরে কি কপি করা হয়? না, আমি কপি করি। এখন তো রুদ্রদার কাজ সবাই কপি করে, ওই বিষয়টা তো আসছি। রিসেন্টলি শ্বেতাদি, আমরা শ্বেতাদির সাথে অলরেডি একটা এপিসোড করেছি, সেটা খুব তাড়াতাড়ি আসবে, সেখানেও ক্লিয়ারিটিটা আসবে। শ্বেতাদির বিয়ের সমস্ত ডিজাইন তুমি করেছো, তাই তো? সমস্ত স্টাইলিং আমি করেছি। স্টাইলিং তুমি করেছো, তো সেখানে দাঁড়িয়ে একটা সুন্দর হাতে কাজ করা একটা ব্লাউজ রয়েছে, তাই তো? এবার সেই ব্লাউজটা নিয়ে ভীষণ একটা বড় কন্ট্রোভার্সি হয়েছে, এবং কি কাহিনীটা কি? বিষয়টা হয়েছিল যে দেখো আমি কাউকে ছোট করতে চাই না, শ্বেতা একজন সেলিব্রিটি, শ্বেতার ছবি যে কোনো জায়গায় পোস্ট হতে পারে, যে কেউ পোস্ট করতে পারে। অনেকে ভুল ভাবছে যে শ্বেতা পোস্ট করার জন্য বলেছে, বাট সেটা নয়। এবার কোনো একজন বুটিক আছে কলকাতার, তো তাদের কাছে বোধহয় কেউ গেছে, তো ভিকির দামের থেকে হাফ দামে তারা বানিয়ে দিয়েছে।
সেটা খুব ভালো কথা, তোমরা বানাও, এরকম অনেকেই বানাতে পারে। সেই দীপিকা পাডুকোনের জিনিস দেখেও তো আমরা বানাই, তাই বলে আমার প্রোফাইল থেকে তো আমি দীপিকার ছবিটা আপলোড করবো না। আর জিনিসটা এমনভাবে ট্রিকি করে মানে আপলোড করা ছিল যে শ্বেতার ছবিটা আগে আপলোড করে পরের ব্লাউজের ছবিটা দেওয়া, নিয়ে লেখা ক্লায়েন্টের অনুরোধে বানালাম। তো সাধারণ মানুষজনকে কি ভাববে যে সেই বানিয়েছে, সেই বানিয়েছে, এবং অডিয়েন্স ডিস্ট্র্যাক্ট হবে তার মানে একটু হলো মানে খুব ট্রিক, মানে খুব ট্রিকি জিনিসটা, যে ক্লায়েন্টের অনুরোধে বানানো, মানে শ্বেতা ক্লায়েন্ট না শ্বেতাকে দেখে ক্লায়েন্ট, মানে ওটা গেল। তারপর একটা ওরা ভিডিও পোস্ট করলো। তো আমার এটাই মনে হয় যে এরকম কোনো কাজ যদি কাউকে থেকে কপি করতে হয় সেটা করো, বিক্রি করো, কোনো সমস্যা নেই। বাট ডিরেক্ট আমাদের এই ছবি আপলোড করে দিয়ে গায়ের জোর করে বলা যে না এটা ও পাবলিক ফিগার, আমরা আপলোড করতেই পারি না, করতে পারো না, ওটা আমরা ইনভেস্ট করে করেছি সমস্ত কিছু, মানে ওটা আমাদের জিনিস। মানে শ্যুটটা ছবিটা পার্টিকুলার আপলোড করা তো একদমই উচিত নয়। সেটা যদি করতে হয় আমি বলবো যে শ্বেতা শ্যুট করে প্রচুর ব্র্যান্ডের জন্য, শ্বেতাকে দিয়ে বা যে কোনো আর্টিস্টকে দিয়ে শ্যুট করিয়ে নিন, আপনারা শ্যুট করেই আপলোড করুন। মানে অন্যের কাজ আপলোড করার প্রয়োজন নেই। আপনি যে ব্লাউজটা বানিয়েছেন সেটা আপনি আপলোড করুন, লিখে দিন শ্বেতা থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছি। শ্বেতার ছবিটা আপলোড করাটা তো একদমই উচিত হয়নি। তোমার মনে হয় না রুদ্রদা এই ইন্ডাস্ট্রিতে শো অফটা অনেক বেশি চলে? ইন্ডাস্ট্রি নয়, পুরো আমি এখন পুরো সমাজে দেখি সবাই খুব শো অফ করে, মানে সবাই, মানে যেখানে প্রয়োজন নেই তাও মানে শো অফ করে। কেন বলছি, এই যে স্টাইলিশ যেই পার্টটা তুমি বললে, বলিউড থেকে শুরু করে, বলিউড তো ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপিরেশন ওখান থেকেই আসে মানুষের। একদমই। তো সেখানে এই যে যাদের হয়তো দরকার নেই কিংবা একটা আউটফিট বানাতে সত্যি সত্যি হয়তো ওই কস্টিংটা যাচ্ছে না, জাস্ট বিকজ ইউ আর আ ডিজাইনার, ওর আপনার পেছনে এই ট্যাগটা আছে, সেটার মূল্য 1 লাখ 1.5 লাখ থেকে শুরু, 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখে গিয়ে পৌঁছচ্ছে। তো এটা শুধুই শো অফ নয় কি, কারণ সেই ড্রেসটা হয়তো সত্যি সত্যি অনেক কম প্রাইসে পাওয়া যেতে পারে। তো এইগুলো নিয়ে অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার তোমার কি বলার? দেখো, সমস্ত জিনিসেরই দুটো কোয়ালিটি থাকে, যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা তো কম দামে বিক্রি হবে। এবার তুমি যদি একদম অথেন্টিক পিস নিতে চাও তোমাকে তো একটু পয়সা খরচা করতে হবে। তো এটা কি ব্র্যান্ড ভ্যালুর উপরেও ডিপেন্ড করে, যে সেই আমি বানাচ্ছি, হয়তো সব্যসাচী মুখার্জি উনি বানাচ্ছেন দেখে এটার প্রাইসটা এত। বাট আমি যেটা দেখেছি, আমি তনুশ্রী চক্রবর্তীর কাছে আমি সব্যসাচী শাড়ি দেখেছিলাম 2-3টে। তো আমি দেখেছিলাম যে ওনার কাজটা সত্যিই অসম্ভব ভালো। আমি যেহেতু অনেক ডিজাইনারের সাথে কাজ করি, তারাও হ্যান্ড ওয়ার্ক করাচ্ছে শাড়িতে বেনারসির উপরে, বাট আমার মনে হচ্ছিল যে কোয়ালিটি আকাশ পাতালের একটা তফাৎ আছে। তো ওনার দামটা হওয়া কিন্তু খুব স্বাভাবিক। আর একটা মানে রিয়েল বেনারসির কিন্তু অনেক বেশি দাম, মানে রিয়েল বেনারসি বা জামদানি, এখানে যে জামদানিগুলো পাওয়া যায় গড়িয়াহাটে, তো সেগুলো কিন্তু ভালো, খুব ভালো। সেই শাড়িগুলোই বড় বড় দোকানে যাচ্ছে, বাট এগুলো কিন্তু রিয়েল নয়। এই যে 1500 টাকা 2000 টাকার এই জামদানিগুলো কিন্তু রিয়েল জামদানি হয় না। আসল জামদানির প্রচুর দাম। কি প্রাইস হতে পারে আসল একটা জামদানি কিংবা আসল একটা বেনারসি? আমার দেখা হাইস্ট জামদানির এখনো পর্যন্ত দাম আমি দেখেছি ওই 56,000 টাকা মতো, মানে এর থেকেও বেশি হয়। এর থেকেও বাংলাদেশে প্রচুর হিরোইনরা, বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম বিয়েতেই জামদানি পরে বিয়ে করা হয়। সেই জামদানিগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো অথেন্টিসিটির একটা ব্যাপার আছে। তো সেটা কি তুমি তাহলে ক্লিয়ার করে কি বলছো যে ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে না, সেটা শুধুমাত্র কাজের উপর ডিপেন্ড করছে? অবশ্যই অবশ্যই। কেউ একটা শাড়ির পেছনে 10 দিন সময় লাগিয়েছে, আর কেউ 100 দিন সময় লাগিয়েছে। তো সেই 100 দিনের শাড়িটার দাম তো ডেফিনেটলি বেশি হবে। মানে একটা মেকিং এর যে প্রসেস যাচ্ছে, আমি যে সময় দিচ্ছি, কারণ সময়টাই হচ্ছে টাকা। টাইম ইজ মানি। টাইম ইজ মানি, ইয়েস, অ্যান্ড উই আর স্পেন্ডিং টাইম হিয়ার। হ্যাঁ, একদম। তো যাই হোক, একদমই সত্যি কথা বলেছো তুমি এটা নিয়ে। আরেকটা, তোমার কি মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের এত হ্যান্ডসাম হিরোরা রয়েছে, সব থেকে বেস্ট গুড লুকিং ইন্ডিয়ান স্টাইলে কাকে মানাবে? মানে ধুতি পাঞ্জাবি, মানে কলকাতায়? হ্যাঁ, কলকাতা। 2013 সময় দেবকে আমি ধুতি পাঞ্জাবি, প্রপার সাদা মলমলের পাঞ্জাবি, ধুতি, চুলটা সুন্দর করে সেট করা, সোনার চেন পরা, হাতে সোনার আংটি, ওটা দেখতে পেলে খুব খুশি হতাম। তার মানে দেবদা ইজ দ্য আনসার, ঠিক আছে। আর এরকম বাঙালি সাজে, একদম বাঙালি দেখতে মনে হবে মিষ্টি, সব থেকে কাকে মনে হয় হিরোইন দেব? শুভশ্রী গাঙ্গুলি। নো একদম ভাবনা চিন্তা, নো থিঙ্কিং, একদম ডাইরেক্ট শুভশ্রী গাঙ্গুলি। তাহলে তো আমরা বড় বড় চোখগুলো আছে না,
ওটাই এনাফ, আর কিছু চাই না। তাহলে কি আমরা হচ্ছে ওই ঢাকের তালের সিনটা ইমাজিন করতে পারি? দেব আর শুভশ্রী, শুভশ্রী এটা কি ধূমকেতু আসছে কিন্তু। আমরা কিন্তু প্রমোশন করে দিলাম না অলরেডি। মানে এটা মনে হয় মানুষের বছরের অপেক্ষা, কত বছর পর আমরা এই দুজন জুটিকে সত্যি একসাথে দেখবো, ড্রিম কামস ট্রু। আমার মনে আছে 9 বছর আগে আমি একটা গান শুনেছিলাম, বিভিন্ন মিডিয়ার, ওরা যেহেতু অনেকদিন বাদে শুটিং করতে গেছিল, সব মিডিয়া নৈনিতালে গেছিল ওদের সঙ্গে, আর ওরা না গানগুলো তখন মিউট করেনি, হয়তো তখন কপিরাইটের অত ব্যাপার ট্যাপার ছিল না। সেই গানটা আমি অল্প অল্প শুনে রেখেছিলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে। 9 বছর ধরে ওয়েট করে আছি কবে গানটা দিয়ে সেটা ভিডিও কি ওই বানাবো। ধূমকেতুর গানটা ছিল? ধূমকেতুর গান। ওয়াও। আমি এখনো ওয়েট, কবে গানটা রিলিজ করবে আমি একটা ভিডিও বানাবো। আর ওই ছবিগুলো দেখলেই যেন আমরা আবার ফিরে যাচ্ছি 9 বছর আগে, এবং আমার আবার সেই নস্টালজিয়া ফিল হচ্ছে যে দেব শুভশ্রী একসাথে, আমরা ওয়েট করতে একটা পারছি না। জিনিস মনে করাবো, ভাবো আমরা সিনেমা দেখতে যাচ্ছি, আমরা কিন্তু 10 বছর আগের দেব শুভশ্রীকে দেখতে পাবো, এটা সব থেকে বেশি মজার। যেটা কি মানে 2025 সালে দাঁড়িয়ে আমরা 10 বছর 10 আগের বছর দেখবো। আগের দেব আর শুভশ্রীকে, থেকে যেটা দেখবো। সকলের ড্রিম। কারণ আমি দেখি ফেসবুক স্ক্রোল করলেই আমাদের ছোটবেলার সঙ্গীত বাংলার চ্যানেলের সেই গানগুলো, তো ঘুম ঘুম ফাইনালি ওই চোখে। ঘুম ঘুম ওই চোখে, অ্যাবসলিউটলি রাইট। ওয়াও। অনেক ফ্যাশন নিয়ে গল্প করলাম। এবার রুদ্রদার সম্পর্কে, যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ, তো মানুষ অনেক কমেন্ট করে, অনেক রিউমার্স আছে। হ্যাঁ, আর আমরা একটু দেখি যে কি কি বলা হয়, তো বেশ কিছু আমি কালেক্ট করেছি, আর আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে। এবার তুমি সিলেক্ট করবে কোনটা আমার প্রশ্ন আর কোনটা অডিয়েন্সের প্রশ্ন। যদি তোমার মনে হয় যে এটা সত্যি, তাহলে তুমি ইয়েসটা দেখাবে, যদি মনে হয় যে না মিথ্যে কথা, তাহলে নোটা দেখাবে। ওকে, দেখাবো। রুদ্র অ্যাজ আ স্টাইলিশ বেটার দ্যান আ ডিজাইনার, যেটা আমরা জানতে পেরেছি। রুদ্র কি স্টাইলিশ বেটার ডিজাইনার থেকে? অ্যাবসলিউটলি ইয়েস, কারণ এটার ব্যাখ্যাটা আগেই দেওয়া হয়ে গেছে। ওকে, রুদ্রদার ইনকাম মোর দ্যান আ লাখ মান্থলি, 1 লাখের অধিক? এগুলো কি কথা? ওয়াও ওয়াও, তার মানে বুঝতে পারলে তো। আচ্ছা, রুদ্রদা বেশিরভাগ বার্টারে কাজ করে, নন পেড কোল্যাব? একদমই নয়, যারা কাজ করে তারা বুঝতে পারছে, তারা জানে। আচ্ছা, রুদ্রর অনেক বেশি ট্যান্ট্রামস, অ্যাজ আ ডিজাইনার ট্যান্ট্রামস বেশি অ্যাক্টর অ্যাক্ট্রেস মডেল থেকে? একটু আছে। ইয়েস, সত্যি অনেস্টের সাথে না অ্যাকসেপ্ট কেন, করেছে। মানে ট্যান্ট্রামটা কেমন বলে দিচ্ছি, লাইক আমাকে কেউ কিনতে চাইলে আমি বিক্রি হব না। আমার অনেক কিছু, আমি জাস্ট এখানটাই আর্ট দেখাতে এসেছি, তো আমার আর্ট যেটা আমি করতে চাই ছোট থেকে, তো আমাকে তুমি কিনতে চাইলেই টাকা দিয়ে কিনে নিচ্ছি, তুমি কুচবি করাচ্ছ নিয়ে এসে, আমি সেটা করবো না, না কখনো করেছি না কখনো করবো। তুমি ট্যান্ট্রামসের কথা শুনলে আমার একটা কথা মনে পড়লো, ফ্যাশন মুভি দেখেছো? হ্যাঁ অবশ্যই। ওখানে প্রিয়াঙ্কা চোপড়াকে একটা ব্ল্যাক কালারের ড্রেসে স্টাইল করা হয়, ও নিজেকে একটু ওপর দিয়ে করে আর কি, ওখানে একটা ডিজাইনার আছে একটু টাকনু মাথা করে, তো সে বলে কিসনে কিয়া ইয়ে, তো তুমি কি এরকম টাইপের কিছু করো যে না আমি বলেছি এরকম হবে তো এরকমই হবে, তুমি ওরকম করবে না? আরো বাজে ভাবে বলি, মডেলের একটু বেঁচে থেকো। আচ্ছা, নেক্সট, মডেলদের সাথে তোমার নাকি ফেভারিটিজম চলে, তুমি সবার সাথে কাজ করো না, যারা তোমার ফ্রেন্ড এবং যাদের সাথে তোমার বেনিফিট বেশি তুমি তাদের সাথে কাজ করো, কেন এটা? বলে দিচ্ছি। এবার সেটা ইয়েসটার মানে পেছনে বড় কারণ আছে, যারা ভালো কাজ করতে পারে তারাই আমার বন্ধু, যারা ভালো কাজ করে তারাই আমার বন্ধু, আর আমার কোনো বন্ধু নেই। তো কাজ করতে গিয়ে যাদের সঙ্গে আমার বন্ধুত্বটা হচ্ছে, কারণ তারা খুব ভালো কাজ আমাকে ডেলিভার করছে। যদি নতুন কোনো ফেস পাও যে ভালো আমি কাজ আমার করবে, মনে হয় আমি আছি যে প্রত্যেক দিন কোনো না কোনো ছেলে মেয়েকে আমি লঞ্চ করার জন্য চেষ্টা করছি, আর এটার জন্য প্রচুর টিভি চ্যানেল থেকে, আমি নাম বলছি না, আমি তাদের সঙ্গে কথা হতে থাকে, তো তারাও কিন্তু আমার ছেলে মেয়েদেরকে নিয়ে লুক সেট করছে, অডিশন করছে, আমার খুব ভালো লাগে। আর অহেতুক মানে কেউ আমার সাথে বসে 2 কাপ চা খাচ্ছে বলে তাদেরকে আমি নিয়ে শ্যুট করতে পছন্দ করি না, কারণ যতক্ষণ আমার মনে হয় তোমার মধ্যে কিছু আছে যেটা আমি খুঁজছি, ততক্ষণ আমি কাস্ট করতে পারি না। আর যাদেরকে আমি অলরেডি কাস্ট করে ফেলেছি, আমি জানি যে এরা করতে পারবে, তাদেরকে নিয়েই কাজ করছি। আর ফেভারিট মানুষকে নিয়েই তো কাজ করি আমরা। দীপিকা পাডুকোনকে নিয়ে ভানসালি হলে পরপর 3খানা সিনেমা কেন বানালো? কারণ সেই মুহূর্তে দীপিকার মধ্যেই ভানসালি সমস্ত কিছু দেখতে পাচ্ছিল। তো তুমি যদি এরকম নতুন ফেসকে কিছু মনে হয় যে না ওর মধ্যে কিছু আছে, তুমি ডেফিনেটলি কাজ করবে। হ্যাঁ, নতুন আমার প্রোফাইলে নতুন ফেস বেশি হিরো হিরোইনদের থেকে। এখন আমি
বেশি কাজ করি মডেলদের সাথে। ওকে, ক্লিয়ারিটি পেয়েছি আমরা। আচ্ছা, রুদ্রদার ফেভারিট শুভশ্রী মোর দ্যান দেবচন্দ্রিমা? এটা কোনো কথা হলো? ইয়েস অর নো, ইয়েস অর নো, খুব সিম্পল, ইয়েস অর নো। এটাকে খালি ওঠাতে হবে কিন্তু, হ্যাঁ। শুভশ্রী গাঙ্গুলি ফেভারিট মোর দ্যান দেবচন্দ্রিমা দি? দেবচন্দ্রিমা দি প্লিজ দেবচন্দ্রিমা, দেখো। আমাকে ক্ষমা করে দিও, শুভশ্রী তোমার থেকে বড়। ব্যাস, আমি পেয়ে গেছি আমার টিজার। এটাই চলবে এবার। এবার কিন্তু বাড়ি তোমার কি যে হবে আমি জানি না। দেবচন্দ্রিমা আমাকে খুব ভালোবাসে, কিচ্ছু বলবে না। তাহলে বুঝে যাবে। আচ্ছা, বলিউডে যদি তুমি অ্যাজ এ স্টাইলিশ হিসেবে ডাক পাও, বড় বড় হিরোইনদের সাথে কাজ করার সুযোগ পাও, তাহলে কি তুমি টলিউডে আবার কাজ করবে? আগে ডাক পাই টলিউড থেকে, সব জায়গা থেকে আগে ডাক পাই, তারপর তো বলিউড। তারপরে হবে। ওকে, তুমি সোশ্যাল মিডিয়াতে যতটা তুমি অ্যাক্টিভ, তার জন্যই তুমি বেশি কাজ পাও? ইয়েস অর নো? একদমই না। না, তাহলে এটা ভালো কাজ করতে অনেকেই অ্যাক্টিভ, ভালো কাজ করে না তো তার কাজ পাই না। ওকে, রুদ্র হ্যাজ আ লাইফ পার্টনার? নো। 1 বছর ধরে সিঙ্গেল। ওকে, তো নেক্সট রাউন্ডে আমাদের সাথে ফ্যাশন এক্সপার্ট বসে আছে, তাকে দিয়ে এই টাস্কটা করাবো না, এটা তো হতেই পারে না। তো আমাদের টলিউডের মোস্ট বিউটিফুল অ্যাক্ট্রেস যারা রয়েছে, তাদের কিছু পুরোনো দিনের, মোটামুটি এখন তো কমার্শিয়াল সিনেমার গান খুব কম, কিন্তু আগে হয় না। আমাদের ফেভারিট সঙ্গীত বাংলায় যাদেরকে শুনতাম, তাদের কিছু ফেভারিট আউটফিট আমার স্পেশালি এবং অডিয়েন্সেরও এখানে আছে এক একজনের ফটো। সেটা আমি তোমায় একটা একটা করে দেখাবো, সেই আউটফিটগুলো তুমি রেট করবে আউট অফ 10, তে তুমি তাকে না, কত নাম্বার দেবে? এটা হতে পারে না, এটা হবে না। এ কি, এটা তুমি ওকে মার খাবে? হ্যাঁ। তুমি চলে যাবে শিলিগুড়ি, এখানে আমি মার খাবো সবার থেকে? তুমি তো রাস্তায় ঘুরে বেড়াবে, তুমি তো বাড়িতে থাকবে। আমার বাড়ি চেনে। আচ্ছা, তো তোমায় অনেস্টির সাথে কিন্তু রেট করতে হবে। হতেই পারে সেই আউটফিটটা একটু হ্যাঁ, এরকম- আউটফিট, আমি তো আউটফিট রেট হ্যাঁ, করছি, মানুষকে নয়, মানুষটা নয়, আউটফিটটা বা ডান। তার লুকটা কিরকম হচ্ছে। তো প্রথম আউটফিট, এটা বুঝতে পারছো কোন মুভির? হাবুডুবু খাই দুজনে, চল ডুবে ডুবে ভালোবেসে বাস, যাই। আমার কপিরাইট হয়ে যাবে, এর থেকে বেশি না। চলো, বলো এই আউটফিটটা আমাদের মোস্ট ফেভারিট কোয়েল দি কেমন হ্যাঁ, লাগছে আর কত? এই গানের 3টে আউটফিটই খুব সুন্দর। আমার সবথেকে পছন্দের গ্রিনটা, তুমি এটা আচ্ছা, দিয়েছো। আচ্ছা, এটা 8। 8 আউট অফ 10, নট ব্যাড, ভেরি গুড। ওকে, নেক্সট। শ্রাবন্তীর সেদিন দেখা হয়েছিল, এটা এই আউটফিটটা তো এক্স্যাক্ট। হ্যাঁ, এক্স্যাক্ট। 7। কোয়েল দি এখনো টপে চলছে। না, ড্রেস, কোয়েল দির আউটফিটটা এখন টপে চলছে। চলো নেক্সট। এটা আমি বলি আমার মোস্ট ফেভারিট আমার আউটফিট। ভীষণ পছন্দের, মানে এরকম ড্রেস আমি আর কখনো দেখিনি বাংলা তুমি কি সিনেমাতে। এরপরে আমার একটা এরকম বানিয়ে দেবে? আই উড লাভ টু ওয়্যার দিস। আর সব থেকে বড় কথা, শুভশ্রীর এই সময় যে চেহারাটা মেনটেন Wow, করছিল, wow. আর তার সঙ্গে এই এরকম একটা ড্রেস, একটা ফিশ কাট 2 পার্ট গাউন পরেছেও, এটা 10-এ দিতে চাই আমি 11। একদম মোবাইল ডান। আমিও বলবো যদি আমার হয় এটা আমি 100 মানে দেব। ড্রেসটা যেমন সুন্দর ও ক্যারি ক্যারি করেছে, খুব এন্ড সুন্দর। লুক এট দ্য ফিগার, ও মাই গড, আই অলসো গানটা লাভ মনে পড়ে গেল। আচ্ছা, নেক্সট। এই স্টাইলিংটাও খুব ভালো। এটা নয় সায়ন্তিকার, এই লুকটা লাল পেরে সাদা শাড়ি দিয়ে এরকম একটা সুন্দর স্টাইলিং তার সাথে করেছে। জুয়েলারিটাও হ্যাঁ, এই লুকটা সত্যিই খুব ভালো ছিল সায়ন্তিকার। ছিল। আচ্ছা, আমাদের নস্টালজিয়া। পাইল অনেক ভালো ভালো জামা কাপড় পরে খুব, বাট এই পার্টিকুলার ড্রেসটা, আই লাভ ইউ এর অরেঞ্জ কালারের ড্রেসটা, এই ড্রেসটা আমার খুব একটা ভালো লাগছে না, তো 4। মানে পার্টিকুলার এই আউটফিটটা, কিন্তু গানটা সুন্দর। গানটা তো হাজার। আচ্ছা, এই ড্রেসটাও খুব সুন্দর, মিমি চক্রবর্তীর এই ড্রেসটা খুবই সুন্দর। 7। 7 গেছে অনেকটাই, কিন্তু এখনো পর্যন্ত শুভশ্রীদির রেড আউটফিট হাইস চলছে। চল, নুসরাত জাহান আজকে হ্যাঁ, এটা খুব ভালো। এটা ওভারঅল লুকটা কিন্তু দারুণ। খুব খুব প্রিন্সেস লাগছে নুসরাতকে। তুমি এটা করো 7। প্রিন্সেস লাগছে বলে বলে 7। 7টা তো অনেক। আচ্ছা, নেক্সট। পার্টিকুলার এই কৌশানী মুখার্জি। আউটফিটটা, কৌশানী খুব ভালো ভালো ড্রেস পরে, আমার মনে হয় না কৌশানী আজকে হলে ড্রেসটা পরতো। আচ্ছা, কৌশানী
কোনো স্টাইলিস্টের প্রয়োজন নেই, কৌশানী নিজে দারুণ স্টাইলিং করতে পারে। ওয়াও। তো এই আউটফিটটা 5। 5। ওই ফ্লোরাল প্রিন্টের স্কার্টটা উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুমে। এই আউটফিটটা আমার খুব পছন্দের। 3। এই তুমি জানো আমি অনেস্টির সাথে একটা কথা বলবো, এই লেহেঙ্গাটা যেবার প্রথম গানটা বেরিয়েছে এবার তখন খুব লেহেঙ্গার একটা চল ছিল, সবাই লেহেঙ্গা পরতে চাইতো, এবং এই ফটোটা আমি টিভি থেকে তুলেছিলাম, হ্যাঁ তাও আবার কিপ্যাড ফোনে, আমি ওরকম বানাবো কিন্তু আমার কেউ আজ পর্যন্ত বানিয়েও দিল না, বাড়ি থেকে তো পড়তে দিতই না। ভালো লাগে বাট এটা মানে বনি ড্রেসটা একটু অন্য কিছু হলে আমার বেশি ভালো হতো, মানে ও যেহেতু পুরো ইন্ডিয়ান। ট্রু। আচ্ছা, এবং এটা লাস্ট ওয়ান খুব ফেমাস সং কিশোরী। এটা ভালো বাট এটা তো খুবই সিম্পল, এটা শাড়ি ব্লাউজ পরে নিয়েছে। গানটা তো নো ডাউট আমার খুব পছন্দের, অনেকদিন বাদে কমার্শিয়াল গান এসেছে, বাট আউটফিটটা 5। তাহলে সব থেকে কম হচ্ছে 4, যাকে তুমি না 3 3 দিয়েছি আমি আগেরটাই। আগেরটাতে, তার মানে সব থেকে লোয়েস্ট আছে হচ্ছে বরবাদ সিনেমার ওই ব্লু কালারের লেহেঙ্গা, যেটা আমি একসময় বানানোর ট্রাই করেছি, আমি নিজেই রোস্ট হয়ে গেলাম এখানে। ইটস কোয়াইট গুড, থ্যাংক ইউ সো মাচ। তো এইবারে আমরা আমার এন্টারটেনমেন্টের রাউন্ড, এটা হেডফোন রাউন্ড, আমার তো দারুণ মজা লাগে, কারণ একটা ওয়ার্ড বলি সেই অন্যটা গেস করে, মানে শুনতে যে মজা হয়। তো ফাইনালি আমাদের হেডফোন রাউন্ড ইজ হিয়ার, প্লিজ। কি গান হচ্ছে? মিউজিক হচ্ছে ঝিঙ্কু নাকুরের। তোমার ফেভারিট তো? হ্যাঁ, রুদ্রদা একদম ভালো না। কি? তুমি একদম ভালো না। যাচ্ছি। আচ্ছা, গাউন। আঙ্গুর। দেবচন্দ্রিমা। হি লাভস ইউ। আচ্ছা, র্যাম্প ওয়াক। কাঠবিড়ালি। র্যাম্প ওয়াক। ধুতি। শুভশ্রী। শ্রুতি। ধুতি। বাঙালি। পার্ল। বাঙালি। ঘর কোনো। অন্ন। ঘর কোনো। ভালোবাসা। ফ্যাশন শো। শো স্টপার। চমচম। শো স্টপার। ছমছম। যেগুলো তুমি পারোনি, দ্যাট ইজ গাউন। আচ্ছা। চমচম ছিল না, শো স্টপার। আমি না ভেবেছিলাম একবার যে শো স্টপার বলছো না, এটা বলবে না। আঙুর ফল টক এখন পারেনি না। আচ্ছা, আর পারোনি হচ্ছে ফ্যাশন শো। আচ্ছা, আর তোমার শুভশ্রী নয়, ওটা ধুতি, শেষে ওই ধুতি। তো বাকি সব পেরেছে, একবারে যেটা পেরেছে ভালোবাসা। হি ইজ ইন লাভ। কাকিমণি দেখছো তো? আচ্ছা, তো আমরা লাস্ট রাউন্ডে যাব, আর এই রাউন্ডটা কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং, কারণ এই র্যাপিড ফায়ারটা আমরা এমনি করব না, এটা আমার হাতে আছে ক্লে। ওকে। এই ক্লেটা আমি তোমায় একটা দেব, এবং এটাকে দিয়ে তোমার একটা হার্ট শেপ বানাতে হবে র্যাপিড ফায়ার খেলতে খেলতে। আমার 10টা কোশ্চেন শেষ হবে। প্লিজ লাল দাও। আচ্ছা, যেহেতু মনের প্রশ্ন, তাহলে মন যেহেতু রেড কালারের হয়, তাহলে রুদ্রদাকেও লাল কালারটা, ঠিক আছে? আমি কি শুরু করে দেবো বানানো? না, আগে কোয়েশ্চেন হবে, তারপর আমরা এটা দেখবো হার্টটা কতটা সুন্দর হয়েছে। তুমি কিন্তু সেই মনের মানুষটাকে ইমাজিন করে বানাবে যেন হার্টটা একদম মনের মতন হয়। ডান, লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, ফ্যাশন শুট অর ফ্যাশন শো? ফ্যাশন শুট। ট্রাভেলিং অর ডুইং পার্টি? ট্রাভেলিং। দেবচন্দ্রিমা অর শ্বেতা? একজন বন্ধু, একজন বোন। অ্যাসিস্ট্যান্ট অফ আ বিগ ফ্যাশন শো অর নিজের ছোট বুটিক? নিজের ছোট বুটিক। সব্যসাচী মুখার্জি অর মনীষ মালহোত্রা? সব্যসাচী। আমরা আগেই শুনেছি।
কলকাতা না মুম্বাই? কলকাতা। ফুচকা আর আইসক্রিম? ফুচকা। ওকে। নিজের জন্য শপিং না শপিং ফর ক্লায়েন্ট? শপিং ফর ক্লায়েন্ট। নিজের জন্য শপিং করে না ফ্যাশন করি না আমি। ডিজাইনাররা সহজে। আমার মা আর দিদি সবসময় আমাদের শপিং করে। ব্রাইডাল ফটোশুট আর প্রমোশনাল ফটোশুট? আমার না আগেই হয়ে গেছে হার্ট বানানোটা, আর even খুব সুন্দর হয়েছে। এই যে এটা একটা চকলেট মনে হচ্ছে, জানো, মনে হয় হ্যাঁ। খেতে পাবো। আর একটাই প্রশ্ন বাকি, ব্রাইডাল ফটোশুট আর প্রমোশনাল ফটোশুট? ব্রাইডাল ফটোশুট। আর তোমার জন্য একটা গিফট আছে, সেই গিফটটা দিয়ে আমি লাস্ট প্রশ্নটা করব। এটা তোমার জন্য, এটা তুমি আগে খুলবে। থ্যাংক ইউ সো কিসের জন্য মাচ। দিচ্ছি এটা কিন্তু শেষে বলবো, হ্যাঁ। ওয়াও, খুব তাড়াতাড়ি রুদ্রদার বার্থডে আসছে এবং বার্থডের দিন আমরা এতে এপিসোডটাও, রিকশা ট্যাক্সি করা, এটা কোথা থেকে নিয়েছো এত সুন্দর? এটা আমার নিজের হাতে বানানো। সত্যি? সত্যি। এত সুন্দর একটা ট্যাক্সি আর কলকাতা রিক্সা এতে করা আছে, এত ভালো লাগছে দেখতে। সামনে আমার বার্থডে দিন এটা পরে পুজো দিতে যাবো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আর ভীষণ ট্যালেন্টেড। আমি একদমই এত ভালো ড্রয়িং করতে পারি তা নয়, কিন্তু একজন ফ্যাশন ডিজাইনারকে ডাকছি, আর যেহেতু আমার একটু পেন্টিং করতে ভালো লাগে তার জন্য করা। এবার আমি কোয়েশ্চেনটা করব তোমার, র্যাপিড ফায়ারের লাস্ট কোয়েশ্চেনটা। অ্যাঙ্কার শাহানা আর পেইন্টার শাহানা? অ্যাঙ্কার শাহানা। থ্যাংক ইউ সো মাচ। তো এই রাউন্ড আমরা এখানে শেষ করছি, কিন্তু বার্থডে গিফট হলো, বার্থডে কেক কাটা হবে না, এটা তো ফেয়ার নয়। সো উই হ্যাভ দি আলটিমেট কাটবো? বার্থডে কেক। চলো, লেটস কাট দি বলো। কেক। আমাদের ক্যামেরার পেছনে আমাদের টিম রয়েছে, আমরা সবাই মিলে একটু ক্ল্যাপ করবো। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্রদা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা সবার জন্য শাহানা খেলো। পুরো ডিজাস্টার। তো ফাইনালি কেকটা দেখে তো আমাদের আর হচ্ছে না, আমরা তাড়াতাড়ি করে কেকটা খেতে যাবো এবারে। কিন্তু যাওয়ার আগে তোমার জন্য আরেকটা ছোট্ট গিফট আছে ফ্রম স্টোরি উইথ শাহানা। দিস ইজ আ স্মল গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ This is for সো you. মাচ। খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আমরা এবারে কেক খেতে যাই। চলো। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফর ওয়াচিং দ্য এন্টায়ার এপিসোড অফ স্টোরি উইথ শাহানা উইথ রুদ্র সাহা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। আগামীতে আবারও দেখা হবে নতুন এপিসোডে, ততক্ষণের জন্য বাই বাই।